যেন ও বলছে আমি ভয় পাই, আমি অত সাহসী নয়, আমি অসরি। আমরা প্রথমে ধানবাদ হয়ে চলে যাই, ধানবাদ হয়ে বোকারো হয়ে দেন আমরা রাঁচি পৌঁছাবো। ধানবাদ তো জানোই মানে কয়লার সবসময় ইয়ে করতেই থাকে, খাদান। কুয়া জল ইউজ করার জন্য না, আমাদের পেছনে একটা মানে মোটামুটি টেম্পোরারি একটা বাথরুমের মতো বানানো আছে, ওখানে বালতি জল মগ সব দেওয়া আছে, তোমাদের ফ্রেশ হতে গেলে ওখানে চলে যাও। তো বলছে আরে এত ভালো কুয়া, কুয়াতে কি জল নেই? বলছে না না, জল নেওয়ার জন্য না, কুয়াটা ইউজ করে না, কুয়াটা ভালো নয়। ঠিক আছে, যেমন নেগেটিভ এনার্জি যখন কাছে আসে না, ওর চোখ লাল হয়ে যায়, নাক, না হলে নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়বে, না হলে ইউরিন দিয়ে কিন্তু একটু একটু করে ব্লাড ক্লট বেরো পারো। নোংরা জল বাইরের থেকে কিছু পড়লেও তো নোংরাই হবে। তো বলছে না এই কুয়াটা না মানহুস। বলছে মানে মানহুস মানে? তখন না বলছে যে না এই রাঁচি জায়গাটার নাম শুনলে জানেন তো আমি কিন্তু ব্লাশ করব, আমার মুখে খুব চওড়া একটা হাসি চলে আসবে, কারণ রাঁচিতে 4 সাড়ে 4 বছর ছিলাম তো। রাঁচির জায়গা যেমন ধানবাদ, বোকারো, দেন নেতারহাট, নেতারহাটে তো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা মনে আছে। দেন জামশেদপুর, দশম মাহাফল, তারপর হলো দশম ফল আর কি, হ্যাঁ। তারপর হলো জোনাফল, রাজরাপ্পা। আজকে ঘটনায় রাজরাপ্পার কিন্তু উল্লেখ থাকছে। হ্যাঁ, ভাবছেন রাঁচি রাঁচি করছে, রাঁচির ঘটনাই তো আজকে। অ্যান্ড পাঠিয়েছে কে জানেন? অভয়ের সিরিজ মনে আছে? আমি একের পর এক করেছিলাম, এবং এটা একটা বড় এপিসোডও আসবে সিরিজগুলি একসঙ্গে করে। ও অভয় পাঠিয়েছে, এবং বর্ণাদি যখন আমাদের সঙ্গে অভয়ের ঘটনা শেয়ার করেছে, ওর এতটাই ভালো লেগেছে যে ও নিজে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে ওর ঘটনাটা। ও একজন অ্যাম্পেথ, বা ওর মধ্যে এত সাইকিক অ্যাবিলিটি আছে, বাট ওগুলি না ও রিভিল করতে চায় না। ও বলছে আমি ভয় পাই, আমি অত সাহসী নয়, আমি অশরীরী আত্মাতে ভয় পাই। তো শুরু করি অভয়ের ঘটনা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও অভয়ের ঘটনা নিয়ে এসেছি। তো যারা ভাবছেন অভয়ের মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প@gmail.com। একটা কথা বলে নি যে আমরা কথায় গল্প ভুতুড়ে আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। আমি শুরুয়াতে কেন বলে রাখছি, পরে ঘটনার ফ্লোরতে ভুলে যায়, কারণ অনেক সময় কমেন্টে 1-2বার কমেন্ট আমি পেয়েছি যে ঘটনা বিশ্বাস হয় না। তো বিশ্বাস করা না করা সেটা তো আপনাদের ব্যাপার। আমার মেইন উদ্দেশ্য হলো যে ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, যেটা ঠাকুমা দিদিমার মুখে ভূতের গল্প শুনতে হয়তো আমরা সবাই ভালোবাসতাম, তাই না? তো ওটা ভেবেই নিয়ে নেবেন। আর আমি জানি আজকে ঘটনাটা আপনারা এনজয় করবেন, এবং প্রচন্ড ভয়ঙ্কর একটা ঘটনা। তো অভয় তখন চাকরি করতেন। অভয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা তখনও হয়নি। তখন ওরা 5 বন্ধু, মানে অনেক পুরনো বন্ধু, অ্যান্ড এক একজন এক এক জায়গায় মানে চাকরির সূত্রে চলে গেছে। তো ওরা আবার মানে এক জায়গায় আর কি একত্রিত হয়ে বলেছে যে চল রাঁচি ট্রিপ করবো, কারণ এর আগে অভয়ের এক ফ্রেন্ড রাঁচি থেকে ছিল, এবং রাঁচি থেকে ও ট্রান্সফার হয়ে তোমার পাটনার দিকে চলে যায়। তো ও কলকাতায় আসে, তখনই মিট হয়। তো বলছে যে রাঁচি কিন্তু দেখতে খুব সুন্দর, আমি তো ছিলাম তখন, তোরা আসলি না। তো তখন ইয়ে বলল তোমার অভয় বলল যে ঠিক আছে কোনো ব্যাপার না, তো চল একবার ট্রিপ মেরে দিই। তো বলছে ঠিক আছে, যে আমরা গাড়িতেই চলে যাব। তো ওরা 5জন ফ্রেন্ড, তো 2জন ভালোই ড্রাইভিং জানে সবাই, তো 2জন বলছে যে আমরা অল্টারনেট করে ড্রাইভ করে নেবো, পিছনে 3জন। তো কোন দিক দিয়ে যাব? তো বলছে যে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে ধানবাদ হয়ে চলে যাই, ধানবাদ হয়ে বোকারো হয়ে দেন আমরা রাঁচি পৌঁছাবো। ধানবাদ তো জানোই মানে কয়লার সবসময় ইয়ে করতেই থাকে, খাদান আছে। অ্যান্ড বিশ্বাস করো, ধানবাদ আসার আগে আগে নাকে কিন্তু কয়লার গন্ধ তোমরা পাবে। ইয়েস, আমি তো প্রচুরবার গেছি ধানবাদ, মানে দেখবে সবকিছু কালো কালো হয়ে রয়েছে, একটা কয়লার একটা তীব্র গন্ধ নাকে আসছে। হ্যাঁ, অ্যান্ড ধানবাদ যারা থাকে তাদের তো একটা কমপ্লেন যে প্রচন্ড জিনিস নোংরা হয়। হ্যাঁ, তো এই জিনিসটা আছে। তো বলছে ধানবাদ হয়ে বোকারো হয়ে আমরা রাঁচি যাব, রাঁচি ঘুরে ঠুরে তারপর কি করব যে তোমার জামশেদপুর হয়ে আমরা আবার কলকাতায় ব্যাক করব, মানে ধানবাদ হয়ে যাবে আবার জামশেদপুর হয়ে, হ্যাঁ 2 রাস্তায় কিন্তু যাওয়া যায়। আছে ঠিক আছে, তো রোড ট্রিপ করবে। তো বলছে ঠিক আছে, একটু বিকেল বিকেলে বেরোবো। অ্যান্ড মানে ধানবাদের দিয়ে মানে একটা পুরুলিয়ার একটা প্রান্ত পড়ে, তো খুব সুন্দর কিন্তু ভিউ। তো যাই হোক, ওরা ওই 5টা 5:30 বিকেলে বেরিয়েছে। তো 5টা 5:30 বেরোলে তোমার ধরো কলকাতা থেকে ধানবাদ যেতে 3.5-4 ঘন্টা, ধানবাদ থেকে আবার তোমার মোট কথা 7-7.5 ঘন্টার জার্নি। তো 5টার সময় বেরিয়েছি, 5টার সময় বেরোলে 12টা 1টা নাগাদ পৌঁছবে।
তো এতটা রাত্র করা আর কি উচিত হয়নি বা ঠিক ছিল না, কিন্তু ওরা মানে বেরোবে বেরোবে কিছু হয় না যে সব যখন গ্রুপ একসঙ্গে বেরোবে না, ওই 3টার জায়গায় 4টা, 4টার জায়গায় আস্তে আস্তে 5টা হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 2টো 2:30। ঠিক আছে, তো ঠিক আছে চলো সব বন্ধুরা একসঙ্গে যাবে, কোনো ব্যাপার না। তো অভয় বেরিয়েছে, অভয় পিছনে বসা ছিল, 3জন বসেছে, আর ওরা এতদিন পরে বন্ধু একসঙ্গে হলে যেটা হয় পক 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 কে কি করছে না করছে, ছোটবেলার সেই স্মৃতিগুলি বলতে বলতে যাচ্ছে। তো মানে মোটামুটি ওরা ধানবাদ পায়নি, না ধানবাদ ক্রস করেছে বা পায়নি, যাই হোক হাইওয়েতেই ছিল, ছোট মোটো একটা তোমার ধাবা টাইপের দেখলো। তো বলছে যে এখন না একটু রুটি তরকা বা চিকেন বাকেরা খেয়ে নিই আমরা, কারণ বেশি রাত্র হয়ে গেল, ওই তো 8:30 9টার কথা বলছি আমরা তখন। তখন বলছে বেশি রাত্র হয়ে গেলে আবার গ্যাস ফ্যাস হয়ে যেতে পারে, খেয়ে নিই তারপর আবার ড্রাইভ করবো। ঠিক আছে, ধাবাতে গেছে, চৌপাই মতো বসানো ছিল, জেনারেলি ট্রাক ড্রাইভাররাও খায়, মানে ওই মানে এমনি ড্রাইভাররাও খায়। তো ঠিক আছে ফাইন। তো দেখছি কি একটা কুয়া, পাত কুয়া, মানে ধাবাটার খানিকটা মানে কি বলবো 15 হাত দূরে একটা পাত কুয়া আছে, যেটা তোমার লোহা লোহা বলছি সরি কাঠের বাটাম দিয়ে পুরোপুরি ঢাকা। তো তখন ওরা মানে যেহেতু আর কি ধানবাদে জানো তো তুমি, মানে ঠান্ডার দিনে ঠান্ডা পড়ে বাট গরমটাই বেশি, একটু গরম গরম লাগছিল ওদের। কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিই, জিনিস সিজনটা ছিল অটম, মানে দুর্গাপূজায় চলে গেছে ওইরকম। রাঁচিতে প্রচুর ঠান্ডা পড়ে, তখন প্রচুরই ঠান্ডা পড়ে যায়, কিন্তু ধানবাদে ওরকম ঠান্ডা থাকে না। তো ওদের গরম গরম লাগছে, তো তখন মানে অভয়ই বলছে যে ওই কুয়ার থেকে জল উঠিয়ে যদি মুখ হাত ধোয়া যেত একটু আরাম পেতাম। তো বলছে হ্যাঁ বোধহয় ওটার জন্যই বোধহয় তৈরি, আমাদের জন্য মানে এখানে যারা আসে তাদের মুখ হাত ধোয়ার জন্যই বোধহয় এটা প্রবন্ধ করে রেখেছে। তো ওরা তো গেছে, প্রথমে ওরা অর্ডার দিল এটা এটা খাবে, তারপর তখন বলছে যে আচ্ছা ভাইয়া, হিন্দিতে বলছে ভাইয়া কুয়ে সে পানি লেকে মুখ হাত ধো সকতে হে ক্যা? তো বলছে না না, মানে বলছে যে ওইখান, হিন্দি তো বুঝোই আর কি কি বলবো। তো যাকে বলছে যে না না ভাইয়া ওই কুয়া জল ইউজ করার জন্য না, আমাদের পেছনে একটা মানে মোটামুটি টেম্পারেরি একটা বাথরুমের মতো বানানো আছে, ওখানে বালতি জল মগ সব দেওয়া আছে, তোমাদের ফ্রেশ হতে গেলে ওখানে চলে যাও। তো বলছে আরে এত ভালো কুয়া, কুয়াতে কি জল নেই? বলছে না না জল নেওয়ার জন্য না, কুয়াটা ইউজ করে না, কুয়াটা ভালো নয়। ঠিক আছে, বলছে কি রে বাবা ভালো নয়? আচ্ছা, একটা কথা অভয় আমাকে শুরুতেই বলেছিল যে তুমি তো এত ঘটনা শুনে মানে আমার ঘটনা শুনেছো, আর তুমি জানো যে অশরীরী আত্মা বারবার কোপ করলে কিন্তু ফিজিক্যাল কিছু না কিছু প্রবলেম শুরু হয়। অভয়ের সুগার ধরা পড়ে ও যখন 32 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, ও বিয়ে করে 26 বছর বয়সে, নিজে দেখেই বিয়ে করেছে, বলে 32 ইয়ার্সে ওর সুগার ধরা পড়ে, 29 ইয়ার্সে ওর হাই বিপি ধরা পড়ে, ওর শারীরিক মানে ইউরিক অ্যাসিড থেকে ধরে থাইরয়েড থেকে ধরে বলে হ্যাঁ কোনো রোগ নেই আমার শরীরে বাসা বাঁধেনি। অ্যান্ড এখন তো বুঝতে পারছি যখন এতজন বলে যে নেগেটিভ এনার্জি যখন বারবার কারোর কাছে আসে সে শারীরিক হার্ম হয়, আমার বোধহয় এটার জন্যই হচ্ছে, না হলে একটা মানুষের শরীরে হোয়ারেজ হ্যাঁ আমাদের ফ্যামিলিতে তোমার হাই ডায়াবেটিসের একটা প্রবণতা আছে, বাট কারোর থাইরয়েড নেই, কারোর ইয়ে নেই, ইউরিক অ্যাসিড নেই, এগুলিও কেন বাসা বাঁধলো? যাই হোক, তো আর ওর বিপি হলে আমাকে বলেছে যে রুমকি এখন না প্রবলেম হয়, যেমন তোমাকে তো বর্ণাদি বলেছে যে ওর যেমন নেগেটিভ এনার্জি যখন কাছে আসে না ওর চোখ লাল হয়ে যায়, নাক না হলে নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়বে, না হলে ইউরিন দিয়ে কিন্তু একটু একটু করে ব্লাড ক্লট বেরোয়। যেহেতু হাই ব্লাড প্রেশার, অনেক সময় প্রেশার বেড়ে গেলে না চোখ কিন্তু লাল হয়ে যায়। বলছে আমি না এখন এটাই প্রবলেম হয়ে যায় যখন চোখ লাল হয়, কারণ এরকম ফ্রিকুয়েন্টলি হয়, কাজের প্রেশারে আমার প্রেশারটা ফ্লাকচুয়েট করে, তখন চোখ লাল হয়, তখন আমি এখন এই প্রবলেমটা হয় বুঝতে পারি না, আমি প্রেশার বাড়া ভেবেই ধরে নিই, কারণ কি সবসময় ধরি না আমাকেই কি ভূতে ধরবে নাকি, আর সব জায়গায় ভূত আছে নাকি, তো আমি এটাই ভাবি। তো এবার কি হয়েছে যখন আমি তোমার কুয়াটা ক্রস করে গেলাম, গিয়ে আমরা মুখ হাত ধরলাম, আমার চোখ পুরো লাল হয়ে গেছে, তখন হঠাৎ মনে পড়লো আমি তো প্রেশারের ওষুধই খাইনি, মাথা একটা ঝিমঝিম ধরছে আর চোখ পুরো লাল, বলছে প্রেশারের ওষুধ খাইনি। আমার মনে পড়েছে বন্ধুদের কথাবার্তা চোখ করে, তাড়াতাড়ি এসেছি, এসে 2টা বিস্কুট, কারণ ও ওদের অর্ডার দিতে একটু সময় লাগবে, বিস্কুট খেয়ে আমি প্রেশারের ওষুধটা খাই, খেয়ে বলছি যাই হোক রিল্যাক্স হয়েছে। রুটি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, তারপর হঠাৎ মানে ওই বয়গুলি থাকে না, ওদেরকে জিজ্ঞেস করছে এই কুয়াটা ঢাকা কেন, এই মানে যদি নোংরাই জল হয় তাহলে ঢেকে রাখার উদ্দেশ্যটা কি, না ঢাকলেই তো পারো, নোংরা জল বাইরের থেকে কিছু পড়লেও তো নোংরাই হবে। তো বলছে না এই কুয়াটা না মানহুস। বলছে মানে মানহুস মানে? তখন না বলছে যে না এই কুয়াটা মানহুস, গত 6 মাসে এই কুয়াটার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। বলছে মানে?
তখন না ওই মালিকটা, ওরা না অতটা না ইয়ে নয় গো, কুটলতা না, মানে কুটিলতা নয় যে কি হবে না হবে, সত্যি কথাই বলে দিয়েছে। বলছে আরে বাবুজি বলবেন না, 1 বছর অবধি ঠিকই ছিল গো কুয়াতে, অনেকে মানে শুধু মানে আমার গ্রাহক কেন, ওই যে চলতে ফিরতে যারা আর কি জলের দরকার কুয়ার থেকে জল নিয়ে খেত, এত ভালো মিঠা পানি ছিল, এত ভালো ছিল। কিন্তু কি এখানে যে মানে যেহেতু একটু কলিয়ারি এলাকাও ওই জায়গাটা, তো কিছু মানে ওই রকম সম্প্রদায়ের একটা মেয়েটা বোধহয় মানসিকভাবে ভারসাম্যহীন। তো ভদ্রলোক যেটা বলছেন আর কি, মালিকটা যেটা বলছেন যে আমরা যতদূর জানি ও একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, এটারও একটা কারণ ছিল। ওর একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, সে ওকে ছেড়ে পালিয়ে যায়, এবং সে এমনভাবে মানসিকভাবে ভারসাম্যহীন, এবং যেটা জানেন হয়তো যে এমনি মেয়েরাই এখানে গলগ্রাহী হয়ে যায়, তার উপর বিবাহিত মেয়ে, স্বামী ছাড়া মেয়ে, ও কেমন ভাবে ওকে মানুষের কথা শোনাচ্ছে, নিজের পরিবারের মানুষই দেখতে পেত না। তো কিভাবে কি হলো, কখন কি হলো, সকালবেলা ওর লাস্ট আমরা কুয়ার মধ্যে মানে জল উঠাতে গেছে, একজন দেখে লাস্ট ভেসে উঠেছে। তো তারপর দেখা গেছে এই ও মানে কি বলবো, মানে ওই মানসিকভাবে ভারসাম্যহীন সেই মেয়েটা। তো যাই হোক, এই ইনসিডেন্টের উইদিন 15 দিনে আরো 3 জনের মৃত্যু হয়, মানে ভারসাম্যহীন ছাড়া আরো 3 জন, টোটাল 4 জনের মৃত্যু হয়েছে। এবং যাদের মৃত্যু হয়েছে ওদেরকে তো উঠানো হয়েছে, পরে আশেপাশে এটা মানে কানে এসছে যে ওরা নাকি মানে মৃত্যুর আগে বলতো যে আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমার যেতে হবে, আমাকে ডাকছে আর যেতে হবে। এই 3 জনের যে মৃত্যু হয়েছে, এই 3 জন কিন্তু সেই মানসিক ভারসাম্যহীনের চেনা পরিচয় ছিল। আর কি ডিটেল উনি আর বলতে পারলেন না, ঠিক আছে। তো ঠিক আছে, একটু মনটা উদাস হয়ে গেল যে মানে কি বলবো, মানে একজনকে ভালোবেসেছিল পাগলের মতো, সেও ডিচ করে দিল। মেয়েটার কোথায় দোষ ছিল, সত্যি তো মেয়েটার কোথায় দোষ ছিল। ঠিক আছে, তো অভয় ওরা এই কথা শুনে মুড টুড অফ। আচ্ছা, রাঁচিতে কিন্তু অলরেডি ওদের হোটেল বুক করা। তো সেদিন তখন ও গাড়িতে চড়লো, চড়ার পর না মানে যেহেতু হালকা হালকা, আমি বললাম না একটা ধুলা বালি টাইপের থাকে ধানবাদে, তো ও না যেই গ্লাসটা উঠিয়েছে দেখে গ্লাসের যে মানে পেছন দিকের যে দরজার উপরে গ্লাসটা, ওটার মধ্যে না কাদায় হাতের ছাপ যেমন হয় না, পুরো গ্লাস একদিকে গ্লাসের ছাপ, তো হাতের ছাপ। তো বলছে এটা কোত্থেকে আসলো, তখন বলছে দূর বাচ্চারা এখানে ওখানে আছে, বাচ্চারা হয়তো ছাপটা মেরেছে। তো বলছে যে গাড়ি তো আমাদের সামনেই ছিল, গ্লাস তো পুরো উঠানো ছিল না, গ্লাস হাফ উঠানো ছিল, আর যেইখানে হাতের ছাপটা ওটা তো তার মানে ভিতরে ছিল, আমি ঘুরালাম বলে হে এটা পুরোপুরি উপরে উঠলো। ঠিক আছে, ওরা কেন ইয়ে করেছিল মানে গ্লাসটা পুরো ওঠায়নি, যেহেতু গাড়ি একদম ওদের চোখের সামনেই ছিল, আর যাতে সাফোকেশন না হয়, বন্ধ গাড়িতে ঢুকলে কেমন গরম লাগবে ভাবো। তো ওটার জন্য গ্লাস খোলা ছিল, এবং যখন ওটা উপরে উঠিয়েছে না, ধরো তোমার পাওয়ার সুইচ দিয়ে ধরো গ্লাসটা উপরে উঠালো, তখন গিয়ে কিন্তু হাতের ছাপটা দেখলো। যাই হোক, পরে পরিষ্কার করে নেবো। তো কথা বলতে 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 ওরা তোমার বোকারোর পরে রাজরাপ্পা হয়ে কিন্তু তোমার রাঁচি পড়বে। হ্যাঁ, তো ওদের প্ল্যান ছিল রাজরাপ্পায় যাওয়া। আর বন্ধুদের তো বুঝতেই পারছো, একটা পাতের থেকে টানাটানি করছে, খাওয়া হয়ে হচ্ছে যেটা হচ্ছে। ঠিক আছে, তো ওই দিন রাঁচিতে গেছে, যাওয়ার পর না মোটামুটি যেহেতু সিজন টাইম ছিল, হোটেল কিন্তু ভালো ছিল, হোটেলে মানুষজনও ছিল। তো ওরা 2টো রুম বুক করেছে, একটার মধ্যে 3 জন, একজনের মধ্যে 2জন থাকবে, ওরকম ভাবেই বুক করে। অভয় প্রথম যে রুমে ছিল, অভয় ঘুমিয়েছে রাত, ওরা তো পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্র 12:30 একটা, তো 2টা নাগাদ ঘুমিয়েছে। 3টার সময় চিৎকার চেঁচামেচি, কেন বলছে আমার এখানে কে কামড়ালো কামড়ালো, উঠে দেখে স্পেশালি অভয় যে জায়গায় ঘুমানো, মানে পোকায় না ধর মাকড়সা, তারপর হলো ছোট ছোট যে কে মানে ওটাকে কি বলে তোমরা, কেন্ন ঠিক না, ছোট ছোট একটা কীড়া হয়, ওটা এরকম এরকম করে করে, যেমন ওর স্পেশালি ওর জায়গাটা। তো বলছে দূর এসব, মানে কি অবস্থা, ইয়েটা ভালো না, হোটেলটা ভালো না। তো বলছে ওই আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তোর জায়গায় এত প্রবলেম, ওদেরটা দেখছি না, ওদেরটা তো পুরো ঠিক, ইনফ্যাক্ট পোকাগুলি না ওর জায়গাটাই কিলবিল করছে, এই সাইডে আসছেও না। তো বলছে রুম চেঞ্জ করি। রুম চেঞ্জ করার পর ওরা তো মানে স্টাফকে তখনই ডাক দিল, বলে আগে বেড কভার চেঞ্জ করো, আর অভয় ওই রুমে চলে গেছে। ওই রুমে ঘুমিয়েছে ঠিকই, কিন্তু ওর কানের সামনে ফ্যাস 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 ফ্যাস, মানে মনে হচ্ছে বহুত জোরে আওয়াজ, হাওয়া চলছে, আবার মনে হচ্ছে কেউ হুইসেল দিচ্ছে, এক্সকিউজ মি, আবার মনে হচ্ছে কি ওই তোমার দেখবে যে জলের বোতল ইয়ে দিয়ে মানে নদীতে
পড়লে বুদবুদ 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 ওরকম, মানে বেচারা রাত্রে ঘুমোতেই পারেনি। পরের দিন সকালে উঠেছে, যেহেতু দশ মাহাফল, তারপর জোনা ফল এসব দেখবে, পাত্রাতো ভ্যালি দেখবে, তো ওগুলি ঘুরতে গেছে। তো বলছে বিশ্বাস করবে না, আমরা সবাই ভালো, আমার এমন না যে আমি আগে যাইনি, আমি দার্জিলিং ফার্জিলিংও গেছি, সব জায়গায় গেছি। তো সেদিন এবার ওদের নেতার হাতে যাওয়ার প্ল্যান না, ওদের রাঁচিটা এক্সপ্লোর করার প্ল্যান, এবং লাস্টে রাজরাপ্পা দেখবে আর কি। রাজরাপ্পা দেখে তোমার মানে রাজরাপ্পা দেখে আবার রাঁচি আসবে, রাঁচি থেকে আবার তোমরা জামশেদপুর যাবে, কারণ রাজরাপ্পা কিন্তু ধানবাদের দিক। তো সেদিন পুরো রাঁচি এক্সপ্লোর করলো, দাস মাহফল দেখলো, ঠিক আছে। আর দেউরি টেম্পলটা বলেছে জামশেদপুর যাওয়ার সময় দেউরি টেম্পলটা দর্শন করে যাবে, ঠিক আছে। তোমার কিন্তু দশম ফল আর দেউরির মধ্যে বেশি ডিফারেন্স না, কিন্তু ওরা ওরকম ভাবেই প্ল্যানিং করলো, ঠিক আছে। দেখে টেকে আসলো, আসার পর বলছে বিশ্বাস করবে না, জোনা ফলসে সবাই ইয়ে করছে, আমি ফলসটা দেখছি, ফটো টটো তুললাম, আসবো, আমার না স্পষ্ট মনে হলো পেছনে জোরে, এমন জোরে কেউ ধাক্কা মারলো না রুমকি আমায়, আমি এমন ভাবে স্লিপ খেলাম, আমার পুরো হাতের টুনি টুনি ছড়ে গেছে। আমি না চিৎকার করলাম, কে রে পেছনে ধাক্কা মারলো, পেছনে ঘুরে দেখে কেউ নেই, বন্ধুরা তো আগে। তো বলছে যে কি হয়েছে, বলছে আমার পিছনে থেকে কেউ জোরে ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছি, দেখ কিভাবে কেটে ছড়ে গেছে। বলছে পিছনে তো কেউ ছিল না রে, কে ধাক্কা মারবে, তুই হয়তো স্লিপ খেয়েছিস। বলছে দূর, স্লিপ খাইনি, আমার পেছনে পুরো ঠিক ঠিক যেন পেছনে যে পুরো মানে ভেজা, মানে তোমার ধরো হাতটা ভেজা, তুমি কারোর পেছনে এরকম চাপড় মারলে তো ওই জায়গাটা পুরো ভিজা হয়ে থাকবে না, একদম পুরোপুরি ভিজা হয়ে রয়েছে। তো বলছে দূর, তুই কি দেখতে কি দেখছিস। ও না ঠিক বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি। ওরা মানে ঘুরে ঠুরে হোটেলে ফিরে আসলো, হোটেলে গিয়ে দেখছে হালকা হালকা নাক থেকে ব্লিডিং আসা শুরু করেছে। এইবার তখন অভয় বললো, তখন আমার মাথার মধ্যে খটকা লেগে গেছে, অথচ আমার তাবিজ কিন্তু শোধন করা, কিচ্ছু হওয়ার নেই, ছোঁয়াছাতিও লাগনেওয়ালা নয়, লাগেনি, সেটা আমি ড্যাম শিওর। তো হঠাৎ আবার নাক দিয়ে টপ টপ করে কেন রক্ত বেরোচ্ছে। তো সেদিন ও জল ঠল টানে, ও তো জানে, ওর তো ছোটবেলার থেকেই প্রবলেম, জল ঠল টেনে ঠিকঠাক হলো, ও ভাবছে কি হলো কি হলো ব্যাপার। পরের দিন ওরা যাবে রাজরাপ্পা। তো হঠাৎ ওদের মধ্যে একজন বন্ধু বললো যে রাজরাপ্পা যাবি যা, আমি কিন্তু মন্দিরে ঢুকবো না, বাইরেই থাকবো। তো বলছে কেন বাইরে থাকবি, বলছে না আমাদের একটা ওষুধ, ওই যে জাতক ওষুধ যেটা হয় না, বলছে আমাদের জাতক ওষুধ আছে, আমার কাকার কাকার না জ্যাঠার ছেলের ঘরে কিছু হয়েছে আর কি, ছেলে মেয়ে কিছু হয়েছে, তো জাতক ওষুধ, আমরা তো যেতে পারবো না। হঠাৎ তখন অভয় বলল, ও এটা হতে পারে। আমি এটা বলছি না যে একসঙ্গে থাকলে হয়, যেহেতু ওর এটো খেয়েছে, একই প্লেটের থেকে সবাই খাচ্ছে, ধরো মানে হয় না যে স্মোক করছে, এই সিগারেট এ টেনে খাচ্ছে, অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে এটোটা খেলে, এটা আমাদের কিন্তু শাস্ত্রেও আছে, এটো খেলে নাকি ও ছুটটা কিন্তু নিজের মধ্যেও চলে আসে, ওটার জন্য চান ঠান করা বা শোধন করা। তো এই ক্ষেত্রে কি হতো যে অভয় তৎক্ষণাৎ শোধন করা উচিত ছিল, তখন অভয় বুঝে গেছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার সঙ্গে আবার কেউ হয়তো কমিউনিকেট করতে চাইছে। অ্যান্ড ওই দিন যে আমি ভেবেছি প্রেশার এর ওষুধ না খাবার জন্য আমার চোখ লাল হয়েছে, না, এটা বোধহয় সিমটমস ছিল, না আমার তো নাকের রক্ত এসছে। বলছে তখন আমি পুরো শিওর যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো মাকে ফোন করলাম যে মা, আমার না বোধহয় তাবিজটা আবার শোধন করতে হবে। বলে কেন, বলছে আমার নাক দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। বলছে কি যে করিস, আমার তো ওর জন্য ভয়ই লাগে, তোকে কোথাও বেরোতে দিতে গেলেই আমার ভয় লাগে। তো তখন অভয় বলেছে তাই বলে কি বেরোবো না মা, আমার তো কাজ আছে, কর্ম আছে, আমার তো ঘরে বসে থাকলে হবে না। আর আর হাতটা কি করা যায়, ছোটবেলার থেকে তো সহ্য করছি। তখন অভয় বলছে মা চিন্তা করো না, কালকে আমরা রাজরাপ্পা মন্দিরে যাচ্ছি, তখন বলছে হ্যাঁ ওখানে পুরোহিতকে বললে ওনারা অনেক কিছু জানেন, পুরোহিতরা ওনারা বলে দেবেন। ঠিক আছে। তো সেদিন রাজরাপ্পাতে গেছে, ও ভেতরে ঢোকেনি, পুরোহিতকে সব মানে পুরোহিত তো পুজো টুজো করলেন। আর দুপুরবেলা ওখানে জানো তো পিছনে একটা নদী আছে, ওখানে ছাগল বলিও হয়। তো ঠিক আছে, তো পুরোহিত মানে যখন আর কি মন্দির বন্ধ হয়ে যাবে, তো ওরা মানে তককে তককে রয়েছে, স্পেশালি অভয় আর কি। তো পুরোহিতকে যখন পেয়েছে, পুরোহিতকে খুলে সব বলেছে যে এরকম এরকম পণ্ডিতজি, আমার তাবিজটা একটু শোধন করে দিতে হবে, আমার একটু প্রবলেম হচ্ছে। তো উনি তো শোধন করে দিলেন, মায়ের ফুলও দিলেন, মন্ত্র পড়ে শোধন করে, বলছে এখন পড়ে নেবো। কি হয়েছে, তখন অভয় বলছে যে আমি ওনাকে খুলে বললাম যে ছোটবেলার থেকে আমার একটা প্রবলেম আছে, আমি না মানে মানে আমি তেনাদেরকে দেখতে পাই বা তেনারা আমার সঙ্গে কথা বলে, আমার কিন্তু প্রচন্ড ভয় পাই, আমি চাই না আমার সঙ্গে এটা হোক, কিন্তু মানে এই জিনিসটা হলে আমার কিছু ফিজিক্যাল হার্ম হওয়া শুরু করে, যেমন নাক দিয়ে রক্ত পড়া, আমার চোখ লাল হয়ে যায়, অনেক সময় আমার ইউরিনের মধ্যে ব্লাড ক্লটও যায়।
তো আমি এটা চাই না, এটা কি করা যায়? তখন পণ্ডিতজি বলছে, হেসে বলছে যে, "বেটা অনেক কিছু আছে আমরা চাইলে না চাইলে কোনো কিছু না। এটা তোমার একটা গুণ। ভগবান একটা গুণ দিয়ে দিয়েছে।" বলছে, "আমার এরকম গুণ চাই না।" অভয় বলছে পণ্ডিতজিকে, "আমার এরকম গুণ চাই না যেটা মানে আমার এতটুকু বয়সে আমি এত রোগে আমার রোগ-শোক হয়ে গেছে। আর এইরকম প্রবলেম, কালকে আমি এরকম ভাবে পড়ে গেছি, আমি তখন থেকেই বুঝেছি যে পেছনে কেউ আমার ধাওয়া লেগেছে। যখন আমার নাক থেকে ব্লিডিং শুরু হলো, আমি বুঝতে পারলাম যে এটা কেমন করে ছোঁয়া লেগেছে তাবিজ, তখন আমি শিওর হলাম। তখন বললো কি, অ্যাকচুয়ালি সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছিল, তুমি তার সঙ্গে করছিল না, রেগে গেছিল। কারণ দেখো, আমরা কেউ যদি, এই ধরো আমার পার্শ্ববর্তী মানুষ কথা না শুনলে চিল্লিয়ে বলল, না শোন আমার কথা, কিন্তু ওদেরকে তো কেউ শুনতেই পায় না। ওরা হয়তো নিজের কথা বলতে চায়, কিন্তু ওরা তো শুনতেই পায় না। যারা ওদেরকে শুনতে পায় ওরা তো চেষ্টা করবেই না ওদের সান্নিধ্যে আসতে, ওদের সঙ্গে কমিউনিকেট করতে, তাকে ওদের যে মনের ভাবনা বা ওদের মনে তখন কি চলছিল বা ওদের কন্ডিশনটা বোঝানোর জন্য। এখন যে শুনতে পায় সেও যদি ইগনোর করে, সে রাখবে না? ওই রাগের চোটেই নাকি ওকে ধাক্কা দিয়েছে। তো বলছি যে, বাট বেটা এখন টেনশন করো না, এই ফুলটা সঙ্গে রেখো, 3 দিন ফুলটা রাখতে হবে, 3 দিনের পর ওই আত্মা কিন্তু তোমার কাছে এমনি আসবে না, ও চলেই যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, ওই রাজরাপ্পার গিয়ে এরকম করার পরে অনেকটা ও স্বস্তি পেয়েছে। তারপর তো ওরা আবার রাঁচি ফিরলো। সেদিন রাঁচি ফিরে তোমার একটা খুব ভালো আমাকে বলেছে, ওখানে আমরাও খেতাম মাটন, একটা বাঙালি হোটেল ছিল, আমি নামটা আর নাই বা বললাম। রাঁচি থাকতে গেলে থাকার সময় আমি কিন্তু প্রচুর খেয়েছি, মানে আমি আর রাজ যেতাম বলে, ওইটাও একটা খুব আমাদের ইচ্ছা ছিল ওইখানে গিয়ে খাবো। খাওয়া টাওয়ার পর সেদিন রাঁচিটা এক্সপ্লোর করার পর পরের দিন আমরা তোমার দেউরি মন্দির হয়ে জামশেদপুর মানে একটু ঘুরে তারপর আমরা কলকাতায় রিটার্ন করলাম। তো অভয় বলছে যে অনেক সময় অনেক ছোট মোটো ঘটনাও ঘটেছে রুমকি, যেগুলি আমি পাত্তা দিইনি। কিছু বড় ঘটনা যেগুলি ঘটেছে ওগুলি তোমাকে পাঠালাম। আমি বলেছি ছোট ছোট ঘটনাও পাঠিয়ে দিন, একসঙ্গে করে নিয়ে আসবো। তো তোমরা কি বলো? তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে অভয় স্যার আমাদের চাই আপনার ঘটনা। কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ অভয় স্যার, অভয়, আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। অ্যান্ড এভাবেই পাশে থাকবে, একটু একটু করে এগোচ্ছি। তার থেকেও বড় কথা, তোমাদের মনে জায়গা করতে পেরেছি। আমাকে এত এত ঘটনা পাঠাও। সত্যি কৃতজ্ঞতা মানে শব্দে স্বীকার করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমার যে আরেকটা চ্যানেল জীবনের 1001 গল্প, সেটাও দেখতে ভুলো না। অভয়ের মানে যা যা পাঠিয়েছে আমি এক এক করে আনবো, কিন্তু তার জন্য তো পাশে থাকতে হবে অ্যান্ড এপিসোড দেখতে হবে। কিন্তু কবে দেখবে? মঙ্গলবার এবং শনিবার রাত 8টায় চলে আসি আমি লাইভে, এবং বৃহস্পতিবার চলে আসে রাত 8টায় আমার রেকর্ডেড এপিসোড। এভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। জীবনের 1001 গল্পেও কিন্তু আপলোড হচ্ছে, তাড়াতাড়ি দেখে নাও। ঘটনা পাঠাতে থাকো সেখানে, এখানে, দু জায়গায়। তো আজকে এপিসোডটা বন্ধুগণ এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।